আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামীম স্যার। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ ও রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিবর্ষমান নানান দিক। জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনারা সকলে জানেন বাংলাদেশের অন্যতম, আমি যদি বলি প্রাকৃতিক কাঠ জাতীয় মাছের অন্যতম অভয়স্থান বলেন, অন্যতম প্রজনন কেন্দ্র কিন্তু হালদা নদী। এই হালদা নদী শুধু মৎস্য সম্পদের আধার নয়, এটা একটা ইতিহাস ঐতিহ্যের একটা স্থান এই হালদা নদী। এই হালদা নদী রক্ষায় আজ দীর্ঘদিন ধরে অনেক আলোচনা, অনেক সংগ্রাম হয়ে এসেছিল। এবং এই হালদা নদী আসলে এই কাঠ জাতীয় মাছ, আমরা রুই, কাতলা, মৃগেল যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, এইসব মাছের অন্যতম প্রধান বলা যায়, অন্যতম প্রধান একটা প্রজনন কেন্দ্র অভয়স্থান এই হালদা নদী নিয়ে আজ আমরা কথা বলবো। এই হালদার নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছে। আমি যদি একটু পরিচয় করে দিই, হালদা নিয়ে কথা বলবে আজকে হালদার ভবিষ্যৎ কোথায়, আজকের অনুষ্ঠানের নাম আমরা দিলাম হালদার ভবিষ্যৎ কোথায় বা ভবিষ্যৎ কি। আমাদের আলোচক, আমি যদি একজনকে পরিচয় করি যে আমার হাতের বা আমার খুব পাশে আছেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের সম্মানিত কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, আচ্ছা। হ্যাঁ, আমাদের সাথে আরো একজন অতিথি আছেন। সুপ্রিয় দর্শক, আমি যদি একটু পরিচয় করে দিই, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং হালদা গবেষকও বটেন এবং প্রতিষ্ঠাতা হালদা গবেষক খ্যাত একজন ব্যক্তি জনাব ডক্টর মোহাম্মদ আলী আজাদী। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা শুরুতেই ডক্টর জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনের মধ্যে আপনার কাছে একটু আসে, হালদা নিয়ে আপনার ভাবনাটা কেমন? হালদা নিয়ে আপনার কাজটা কেমন হচ্ছে এবং হালদা নিয়ে আপনি কিভাবে কাজ করছেন, জনাব ডক্টর জিয়াউদ্দিন? হালদা ব্যবস্থাপনা নিয়ে যে একটি কমিটি রয়েছে সেটা আসলে বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে কমিটিটা কাজ করে। এই কমিটিটার মূল কাজ হচ্ছে হালদা আ সম্পর্কিত যাবতীয় ব্যবস্থাপনা। সেখানে কখন মাছ ধরা হবে, সেখানে কোনো রকম অবৈধ স্থাপনা হচ্ছে কিনা বা সেটার কোনো রকম গতি প্রকৃতির পরিবর্তন হচ্ছে কিনা এ সম্পর্কিত মোট কথা হচ্ছে যে হালদা নদীকে রক্ষার জন্য যত রকম কর্ম সমন্বয় রয়েছে সেটাই আসলে বিভাগীয় প্রশাসনের কাজ এবং এক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, বিভিন্ন দপ্তর রয়েছেন, বিশেষ করে মৎস্য, কৃষি সকলেই রয়েছেন। তো আমরা সমন্বিতভাবে এই কাজটা করে থাকি আরকি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই হালদাকে আসলে তো প্রাকৃতিক যে কাঠ জাতীয় মাছ আছে, এই মাছের অন্যতম প্রজনন কেন্দ্র কিন্তু হালদা। সেক্ষেত্রে হালদার উৎপাদন যদি বাড়ে, এই পোনার উৎপাদন যদি বাড়ে বা এগুলোর উৎপাদন বাড়লে পরে আমাদের দেশের এটা একটা সম্পদ হিসেবে আমরা জানি। সেই সম্পদ রক্ষায় আসলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয় কি কাজটুকু করছে এই সম্পদ রক্ষায়? আমরা প্রথমত বিশেষজ্ঞদের কাছ থেকে যে মতামতগুলো পাই, সেগুলোই আমরা বাস্তবায়নের চেষ্টা করি। বিশেষ করে নদীর দূষণ রক্ষাটা কিভাবে হবে? নদীর ড্রেজিং বা আ উম পাড়গুলো রক্ষা করা বা প্রজননের ক্ষেত্রে অন্যান্য যে ব্যবস্থাপনা, সেই বিষয়গুলোকে যখনই আমাদেরকে অ্যাড্রেস করা হয়, আমরা সেটাকেই আসলে বাস্তবায়ন করার চেষ্টা করি। এক্ষেত্রে দেখেন যে হালদার পাড়ে যেসব আসলে আ অব্যবস্থাপনা আমরা দেখতে পাই, বিভিন্ন সমস্যা দেখতে পাই আমরা, দখলদারিত্ব কিছু দেখা যায়, অনেক সমস্যা। এই সমস্যা নিয়ে আপনারা কিভাবে কাজ করেন কিনা? নাকি আপনি সবার মধ্যে আছে, কাজ করেন কিনা মার পর্যায়ে? হ্যাঁ, আমরা হালদা নিয়ে অন্ততপক্ষে খুব আ সতর্ক থাকি। যখনই আমরা হালদা সম্পর্কিত কোনো বিষয়ের আমাদের নোটিশে আসে যে কোনো রকম দূষণের ব্যবস্থা হচ্ছে অথবা কোনো রকমের বালি উত্তোলন বা এ ধরনের কোনো সংবাদ এক্ষেত্রে কিন্তু প্রশাসনের বাধা থাকলেও কিন্তু অনাকাশে দেখা যাচ্ছে তদারকির কারণে কিন্তু এটা কাজ হচ্ছে না। আপনি বালি উত্তোলনের কথা বলেন, আপনি যা সমস্যা আমরা দেখতে পাই সেসব কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাধা নিষেধ করা। আ প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়ে অন্ততপক্ষে প্রতিরোধের সম্মুখীন কিন্তু কম হয়েছি। আমরা মোটামুটি আমাদের মতো করেই এটা পরিচালনা করতে পেরেছি। এবং যত দস্যু এখানে রয়েছে
তাদেরকে প্রতিহত করার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস এখানে একটা ট্রেড অফ টা হয়নি। সেটা হচ্ছে যে অনেকের জীবন জীবিকা এবং হালদা নদী। হালদা নদীকে রক্ষার জন্য যেমন তার নিজস্ব কিছু কর্মসূচি দরকার। আবার একই সঙ্গে সেটার ভিত্তিতে যে জীবন জীবিকাগুলো রয়েছে, সেই জিনিসের বিশেষ করে আপনারা জানেন যে একটা রাবার ড্যাম পাচ্ছে। সেটা যেমন একদিকে কৃষির জন্য অতি প্রয়োজনীয়, আবার হালদা নদীর জন্য বা অতি হুমকিও। তো এই যে ট্রেড অফ, এই ট্রেড অফ গুলো নিয়েও কিন্তু আমাদেরকে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে লাগে। সেটাকে নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও থাকতে হয়। তো এছাড়া আরেকটা বিষয় হচ্ছে দূষণ। দূষণ আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ। আমরা যখনই নোটিশ পাচ্ছি আমরা দূষণের বিরুদ্ধে কাজ করছি। কিন্তু তারপরেও দূষণের নতুন উইন্ডো আসলে চালু হয়ে যায়। তো সেটাকে অনেক সময় আ মা প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আসতে আমাদেরকে অনেক রকম আ কর্মসূচি গ্রহণ করতে সেক্ষেত্রে এই যে পরিবেশ দূষণ রোধে হালদাকে কেন্দ্র করে আপনার আলাদা কোনো কাজ আছে? আমাদের হালদাকে নিয়ে আমাদের সবচেয়ে বড় যে কর্মসূচিটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশে ঠিক করা হয়েছে যে একটা করে নদীর প্রতি স্পেশাল আমরা গুরুত্ব দিব। একটা করে নদী অন্তত মানে একদম স্ট্যান্ডার্ড অবস্থায় রক্ষা করব। তো চট্টগ্রামে কিন্তু হালদা নদীকে আমরা সিলেক্ট করেছি। যে এই হালদা নদীকে আমরা একেবারে স্ট্যান্ডার্ড যেভাবে নদীকে সংরক্ষণ করা দরকার, পরিচর্যা করা দরকার সেই জিনিসটা আমরা করব। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কর্মসূচিগুলো ঠিক করছি। হ্যাঁ, এই জায়গায় হালদা নদীর প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয় হালদা নদী। সে ধরনের কর্মকাণ্ড থেকে আরো কঠোর পদক্ষেপ আপনার সরকারিভাবে বা প্রশাসনিকভাবে আপনারা নিবেন কিনা? আসলে এই যে বালু উত্তোলন কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা নিয়ে। আপনারা এটা নিয়ে কঠোর নির্দেশনা তাদের প্রতি দিবেন কিনা? আমরা কঠোর নির্দেশনা তো দিচ্ছি। আমরা কিন্তু খবর পাওয়া মাত্রই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এবং অন্যান্য যেকোনো সময়ের তুলনায় দেখবেন যে এবারের আমাদের তৎপরতাটা বেশি। কারণ আমাদের মানে স্থানীয় প্রতিরোধ দেই এবং হালদাপাড়ের লোকজনের মানে যারা রয়েছেন, তারা কিন্তু আবার খুব বেশি মানে আমাদের সহায়তা করেন। কারণ আমি দেখলাম যে তাদের গোটা জনগোষ্ঠীটা মানে হালদা বেঁচে থাকলে যেন তারা বেঁচে থাকবে। সেইভাবেই আমাদেরকে সহায়তা করে। তো এই জিনিসটা আমাদের জন্য খুব পজিটিভ আরকি। হ্যাঁ, তারা এই ডিপটা সংগ্রহ করে বেচা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করা হয়। এক্ষেত্রে এই জেলেরা মানে তারা যারা পাড়ের যারা জেলেরা আছে তারা তো অনেক অভিযোগও করে আসলে যে তারা আগের মতো আ সে সময়ের মতো তারা ডিম পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের এগুলা নিয়ে আপনার চিন্তা ভাবনা করেন তাদের জীবিকার অন্যতম উৎস এই জায়গায়। আ ডিপ দিয়ে বিশেষজ্ঞ মহোদয়রা যেটা বলেন সেটা হচ্ছে যে এটা তো আসলে একটা প্রাকৃতিক ইকোসিস্টেমের উপর নির্ভর করে। এক্সাক্ট তো এই ইকোসিস্টেমটা আসলে আমাদের হাতে অনেকটা নেই। না আমরা যেটা পারি যে বাহ্যিকভাবে, প্রশাসনিকভাবে যেটা প্রতিরোধ করা সম্ভব সেটাতে আমরা ভূমিকা রাখতে পারি। আর প্রাকৃতিক পরিবেশগুলো কিভাবে আরো ভালো করে রক্ষা করা যায়, এই বিভিন্ন বৈচিত্র্যের মাধ্যমে কি করে এটাকে উন্নয়ন করা যায়, এটা মনে হয় বিশেষজ্ঞদের মাধ্যমে যদি ভালোমতো আমরা গবেষণা হয়ে থাকে তাহলে হয়তো আমরা সুফলটা পাবো। এই জায়গায় যারা জেলেরা আছে, যারা এটার উপর জীবন জীবিকা নির্বাহ করে, তাদের তো যেহেতু এটার উপর অনেকাংশে যদি ক্ষতিগ্রস্ত হয় বা তারা জীবিকা নির্বাহের ক্ষেত্রে কোনো বাধা দাঁড়ায়, সেক্ষেত্রে তাদেরকে আপনার সরকার চিন্তা ভাবনা করবেন কিনা? তাদেরকে অন্যত্র বা অন্য আ পেশায় নিযুক্ত করা বা তাদেরকে অ্যা এই জায়গায় আরো এস্টাবলিশমেন্ট করা, নিয়ে আসার এগুলো নিয়ে আসার কোনো পরিকল্পনা? না আমাদের তো পরিকল্পনা ক্লিয়ারের স্বার্থ রক্ষায় আপনাদের পরিকল্পনা এক কথায় জানতে চাই। আমাদের তো অনেক কয়টা আসলে কর্মসূচি এটা নিয়ে রয়েছে, প্রজেক্টও রয়েছে। আমরা তো তাদের দক্ষতা বৃদ্ধির একটা কাজ করি। তাছাড়া যে সময় মাছ ধরা থাকে না সেই সময়ও তাদের সুরক্ষা প্রদানের কিছু কর্মসূচি আমাদের কাজ করে। আর তবে তাদের জীবনযাত্রাটা যেভাবে হালদার উপর নির্ভরশীল, ঠিক সমপরিমাণ সুযোগ সুবিধা দেয়ার ক্ষেত্রটা এখনো আসে নাই। তো আমরা চেষ্টা করছি তাদের জীবনযাত্রার মধ্যে এমন নতুন আরো কিছু ইন্ট্রোডিউস করা যায় কিনা, যেটাতে যে সময়টাতে তারা নদীতে যাবে না। হালদার পাড়ের জনগণ বা জেলেরা প্রশাসনকে সহযোগিতা করছে কিনা এখন? বা প্রশাসনকে ভালোবাসে কিনা? না আমাদের কাছে মনে হয়েছে হালদাপাড়ের জনগণ নদীটাকেই তাদের জীবন মনে করে এবং সেক্ষেত্রে আমি এ পর্যন্ত যে ৮ মাসে দেখলাম যে তাদের অকুণ্ঠ সহযোগিতা এবং সমর্থন পেয়েছি। অন্তত আ ওই যারা মৎস্যজীবী, যারা হালদাকে নিয়ে জীবনযাপন করে, তারা কিন্তু চায় যে হালদাটা বেঁচে থাকুক। মানে আ চাপটা আসে আসলে অন্য দিক থেকে। এটা অনেকটা তামাক চাষের দিক থেকে আসে বা কৃষি চাষাবাদের মাধ্যমে কিছুটা আসে। ওদিকে চা বাগানগুলো থেকে কিছুটা আসে। তো আ কিন্তু হালদা পাড়ের যে মানুষজন
তাদের চাহিদাটা কিন্তু হচ্ছে নদীটা বেঁচে থাকা। আরেকটা প্রশ্ন করে আমি আমাদের সহালোচকের কাছে যেতে চাই, সেটা হচ্ছে আ এই হালদাকে রক্ষা করার জন্য কয়েকটা প্রতিষ্ঠান কাজ করছে। প্রশাসন কাজ করছে, আ তারপর মৎস্য বিভাগ কাজ করছে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কয়েকটা প্রতিষ্ঠান সরকারি কাজ করছে। তাদের মধ্যে কি সমন্বয় আছে? সমন্বয় আছে। তবে সমন্বয়টা একসময় একটু ক্ষুণ্ণ হয়েছিল আমার মনে হয়। তখন দেখা যাচ্ছে যে মৎস্য অধিদপ্তর সে তার মতো করে চিন্তা করছে যে একটা প্রকল্প গ্রহণ করছে। কৃষি হয়তো একটা প্রকল্প গ্রহণ করছে। এরকম ভাবে দেখা যাচ্ছে যে বা বনান বন সংরক্ষকরা একরকম প্রকল্প নিচ্ছে। যেটা হচ্ছে তাদের দৃষ্টিতে হয়তো খুব উপকারী। কিন্তু নদীর দৃষ্টিতে হয়তো সেটা না। কিন্তু এই জিনিসটা আসলে সেভাবে চেক অ্যান্ড ব্যালেন্স চাইল। এখন এই মুহূর্তে এসে এই মুহূর্তে আমরা যেটা ঠিক করেছি যে এখন প্রত্যেকটা মানে প্রস্তাব আগে কমিটিতে যাচাই-বাছাই হবে। সেখানে বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হবে যে তারা যাচাই-বাছাই করে বলবে যে এই প্রকল্পটা আদৌ মানে নদীটির মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য উপযোগী কিনা। তাহলেই শুধু আমরা ওটাকে পজিটিভলি মানে অ্যা প্রস্তাব দিব। অথবা বলব যেখানে আমাদের আপত্তি রয়েছে এবং মন্ত্রণালয় যেন সেই যে জি, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এখন আসি আমাদের সহালোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদী। আপনি দীর্ঘদিন ধরে হালদা নদীর রক্ষায় বা হালদা নদী গবেষণায় আ সময় পার করছেন এবং আপনি আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর হিসেবে। আমি আপনার দৃষ্টিতে ১ম এ একটু হালদার পরিচয় জানতে চাই। হালদা নিয়ে গবেষণার কারণটা একটু জানতে চাই। এতগুলো গবেষণার ক্ষেত্র থাকতেই আপনি কেন হালদা নদী গবেষণা করতে গেলেন ডক্টর মোহাম্মদ আলী আজাদী? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখন ক্লাস 10 এর ছাত্র, তখন আমাদের গ্রামে ওই যে হালদার পোনা, এটাকে চিটাগাং যে বাইশ বলে। বাইশ হান্ডিতে করে বেচতে আসতো। আমি দেখতাম আমার উৎসব মনে জাগতো যে এই বাইশগুলা হালদা কেমনে আসে, কেমনে পারে? আমার সুযোগ হলো বিশেষ করে ১৯৭৭ সালে যখন আমি মাস্টার্সে গেলাম, তখন হালদা নদী নিয়ে গবেষণাটা আমার চিন্তা আসলো যে কেন মাছ এই নদী বেছে নিল ডিম পাড়ার জন্য এবং কিভাবে এই পোনা উৎপাদন হয়? তখন আমি হালদা নদী সার্ভে করি। সার্ভে করার পরে এখানে আমি ১ম বেসে ছাত্র প্রাণীবিদ্যার। যার এখানে কোনো সেমিনার ছিল না, লাইব্রেরি ছিল না। আমি ঢাকা গেলাম, ময়মনসিংহ গেলাম, ফিশারি ফ্যাকাল্টি ঘুরলাম। সুমেন দেওয়ানের থিসিস পড়লাম পিএইচডি 69 এর। সেখানে হালদা রিভারের রেফারেন্স পেলাম। বোম্বে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে একটা পেপার, ২ টা পেপার। দিদেন ডাইরেক্টর ইস্ট পাকিস্তানের নাজির আহমদের করা কাজ ১৯৪৮ সালের। ওই পেপার সংগ্রহ করলাম। এরপরে হালদাকে আমি মনের মতো করে লিম্নোলজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সাইডগুলো কাজ করলাম। কেন মাছ এখানে ডিম পাড়ে? এই কারণগুলো দিয়ে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ মেজর কাজ স্পনিং ইন হালদা রিভার এই নামে পেপার পাবলিশ করলাম এবং বিভিন্ন জায়গায় স্পনিংয়ের উপর আমার ১৯৮৫ সালেও এফও বই বাইর করে এবং সারা বাংলাদেশের ইকোনমিক ইম্পর্টেন্স মাছের উপরে স্পনিং এর আমি হালদা সহ রেফারেন্সের একটা বই লিখি এফএও কর্তৃক এবং এই হালদাকে যখন তুলে ধরলাম জনগণের সামনে, তখন থেকে হালদা পরিচয় লাভ করলো এবং এরপরে আমার সাথে মাস্টার্স পিএইচডি করছে অনেক ছাত্র। ক্রমান্বয়ে করতে করতে হালদা একটা ন্যাশনাল ফোকাস পয়েন্টে চলে আসলো। আসার পরে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং কিনোট স্পিচ দেওয়ার কারণে আমি প্রায় সরকারি সে ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২ তে হালদা আরও তার রূপ পেল এবং আমি হালদা নিয়ে গর্বিত এই কারণেই মেজর কার্ভসের স্পনিং গ্রাউন্ড বাংলাদেশে শুধু হালদা নয়। আপনি কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই যে ড্যাম দিয়ে কাপ্তাই হ্রদ তৈরি করা হয়েছে, সেখানে ৪ টা নদীতে মেজর কার্ভ স্পনিং করে। একটা হলো মাইনী, একটা হলো সেঙ্গি, একটা হলো রাইনকং, একটা হলো কর্ণফুলী ইটসেলফ। সেখান থেকে আমি ১৯৮৪-৮৫ সনে হালদার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিম আহরণ করেছি। এফোর একটা প্রজেক্টে ২ টা স্পিড বোট ছিল আমাদের এবং সেই ডিম ফুটিয়ে আবার ফিঙ্গারলিং করে আমাদের এই প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ডক্টর রবার্ট জেনকিন, আমেরিকান ফিশারি সোসাইটির প্রেসিডেন্ট। তাকে নিয়ে আবার কাপ্তালিকে এই মাছ ছাড়ছি এবং এরপরে বিএফডিসি টাইম টু টাইম মাঝে, মাঝে মানি থেকে ডিম ধরতো, ডিম ফুটিয়ে আবার পোনা করে কাপ্তালিকে ছাড়তো। সুতরাং হালদা ইজ নট অনলি দ্য ব্রিডিং গ্রাউন্ড, there are some other breeding grounds also. মনে করুন পদ্মা, মেঘনা, যমুনাতে বড়, বড় কাতলা মাছ পাওয়া যায়। প্রায় ৫০ কেজি, ৪৫ কেজি। এগুলো কি হালদা থেকে যায়? না, হালদা থেকে যায় না। ওখানেও মাছে ডিম পাড়ে। কিন্তু সেই ডিম আমরা সংগ্রহ করি না। সেখানে স্থানীয় লোকেরা পোনা সংগ্রহ করে। বিশেষ করে ইন্ডিয়ান যে রিভারগুলো আছে, ইন্ডিয়াতে প্রায় ৭-৮ টা নদীতে মেজর কাপ ডিম ছাড়ে। ভারতে। ইন্ডিয়াতে যে মানে বিশেষ করে গঙ্গা, তারপর কৃষ্ণ, তারপরে বারাক, বিভিন্ন নদীতে আমাদের ব্রহ্মপুত্র, যমুনা
এখানে ডিম ছাড়ে, সেই ডিম যখন রেনু হয়ে যায় বাংলাদেশে আসে, তখন এখানে রেনু সংগ্রহ করা হয়, ডিম সংগ্রহ করা হয় না এখানে। শুধু হালদার হলো যে এখানে ডিম সংগ্রহ করা হয়, এখানে রেনু সংগ্রহ করা হয় না, এই একটা তফাৎ। যেমন মনে করেন ইয়েতে সাঙ্গু রিভারের উপরেও রামাক্রিতে আমি গেছি, এখানে বড় বড় রুই কাতলা আছে ইয়েতে পাহাড়ি ছড়ায়, সেখানে এগুলো কোত্থেকে আসলো, সেখানেও ডিম ছাড়ে, পোনা উৎপাদন হয়, পোনা ওখানে আবার রিক্রুট হয়, কিন্তু ডিম সংগ্রহ করা হয় না। বেসিক্যালি মাত্র হালদা নদীতে ডিম সংগ্রহ করা হয়, এবং সেটা ডিম নদীর পাড়ে মাটির কুয়োতে ফুটাতো ওরা। ফুটানোর ফলে সে রেণু যেটা হয় 60 দিন বয়স হলে, মানে ইয়ক থাকে তো 60 দিন, কোনো খানা খায় না, 60 দিন পরে মাছের যখন পেটের ইয়ক অ্যাবজর্ব হয়ে যায়, তখন সে মুখ খুলে খাওয়ার জন্য, তখন পোনা বিক্রি শুরু হয়। তখন কেজি তখন ছিল 5,000 10,000, এখন তো 1 লাখের মতো 1 কেজির দাম, 1 কেজিতে পরে 5 লাখ পোনা থাকে। এবং সেটা নার্সারি পুকুরে নিয়ে আবার ফিঙ্গার লিঙ্ক করে, ফিঙ্গার লিঙ্ক করার পরে আবার মজুদ পুকুরে নিয়ে যায়। এইসব 3 দফায় ইনকাম হয়। বাংলাদেশে প্রায় 112টা সরকারি হ্যাচারি, প্রায় 1060টা হলো বেসরকারি হ্যাচারি। এখন দেখুন বেসরকারি হ্যাচারিতে যেই রেণু উৎপাদন হয় তার পরিমাণ হলো 5 লাখ কেজি, 5 লাখ কেজি রেণু উৎপাদন হয়। আর আমাদের হালদা উৎপাদন হয়েছে গতবার 300 কেজি, অর্থাৎ হ্যাচারির পোনার তুলনায় হালদার পোনা হলো 0.0067%। এবং সেটা শুধু সকল মেজর কাপ পাওয়া যায় না, হালদাতে মেইন হলো কাতলা 90% মোর, আর বাকি 10%-এর মধ্যে রয়েছে রুই এবং মৃগেল, এবং কালীবাস হলো 0.001%। এই হলো বাংলাদেশের অবস্থা। এই মনে করুন আমাদের বাজারগুলোতে দেখবেন পলিথিনের ব্যাগ বানানো, আপনি বেশ কিছু রুই মাছ বাজারে পড়ে থেকে বিয়ে শাদিতে হোটেলে নিয়ে যায়, এই মাছগুলি আমাদের দেশে, এগুলো বার্মা এবং ইন্ডিয়া থেকে আসে। তো ওইসব দেশের কিছু সস্তা পথেই, কারণ ওরা মাছ কম খায়। এখন ওইসব মাছ যদি না আসতো আমাদের বাজারের দাম বাড়তো মাছের। আচ্ছা, এখনো প্রশ্ন হলো এগুলো কি হালদার পোনা নিয়ে তারা ডিম ফুটায় ওখানে? না, ওইসব নদীতে বললাম যে কৃষ্ণ নদী সহ মেঘনা, যমুনা, গঙ্গা, ওখানেও ডিম ছাড়ে, পাকিস্তানেও সিন্ধু নদী ডিম ছাড়ে, নেপালও 2টা নদী ডিম ছাড়ে, বার্মাতে ইরাবতী সহ 5টা জায়গায় ডিম ছাড়ে। এগুলো আপনি নেটে সার্চ করেন, দেখবেন যে ডিম কোথায় কোথায় ছাড়তেছে পাবেন। তো সুতরাং ওখানে তারা ডিমটা করে কি প্রিজার্ভেশন, যেটা আমরা করার চিন্তা করছি হালদাতে শুধু ডিম, ওরা চিন্তা করছে ভবিষ্যতে তারা ক্রাইও প্রিজার্ভেশন দিকে যাচ্ছে, এবং অর্থাৎ তারা স্পার্ম জিন ব্যাংক করবে আর ব্রুড ম্যানেজমেন্ট করবে। ব্রুড বলতে মনে করেন হালদার যে পোনা আমরা ধরলাম, আমাদের হ্যাচারিগুলোতে 10-12টা পুকুর থাকবে। যেমন রায়পুর হ্যাচারিতে 70টা পুকুর আছে একটা টাইম, সেখানে একটা পুকুরে মনে করেন 2002 সালের পোনা আছে হালদার, একটা পুকুরে 2003 সালের আছে, আর একটা পুকুরে 2004 সালের আছে, আর একটা পুকুরে যমুনার পোনা আছে, আর একটা পুকুরে ব্রহ্মপুত্রেরও পোনা আছে। এখন তারা ডিজিটাল ক্রসিং যখন করবে দূরত্বের মধ্যে, অর্থাৎ 2021 সালের সাথে 2023 সালের, অথবা যমুনার সাথে হালদার, তখন স্টাউট মাছ তৈরি হবে। আর ইনব্রিডিং যদি হয়, বাই বোন ক্রসিং হয়, একই বছরের মাছ আপনি বড় করলেন, একই বছর দেখে ব্রিড করলেন, এটা হবে বাই বোন ক্রসিং, এটাকে বলা হয় ইনব্রিডিং। এত বিকলাঙ্গ হবে, পঙ্গু হবে, এবং ধরেন 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হবে এক বছরে, 10 সেন্টিমিটার, এরপর আর বাড়বে না। কিন্তু হালদার পোনা যেগুলা বলছি সেগুলা 1 বছরে কাতলা মাছ 2 কেজি 3 কেজি হয়ে যাবে। আর যেগুলা এটা হালদার একটা গুণ ভালো। আর একটা হলো যে এই যে বার্মা এবং ইন্ডিয়াতে তারা যে কৃত্রিম প্রজনন করে ব্রুড ম্যানেজমেন্টের মাধ্যমে, তো ভবিষ্যতে যখন লবণাক্ততা বেড়ে যাবে, মনে করেন আমাদের যে সি রাইস লেভেল রাইজ করতেছে ক্লাইমেট চেঞ্জের কারণে, হালদা একসময় হয়তো থাকবে না, লবণ হয়ে যাবে, এবং খাপতালি হয়তো এক সময় বুঝে যাবে, কারণ সিলটেশনের কারণে এখন যেহেতু পানি নামতেছে বরদাস্ত করতে পারতেছে না, কারণ কি ধারণ ক্ষমতা কমিয়ে গেছে, কারণ তলা বতু হয়ে গেছে বালিতে, যার কারণে ন্যাচারাল লেক বেশি দিন থাকে না। যাই হোক, তখন হালদার আজকে খাপতা লেকের পানির ফ্লো, এই কারণে হালদার নিতে পানি সমুদ্র থেকে আসতে পারে না, লবণ পানি মিঠে পানি ঢুকে খাপতা লেকের রেসিস্টেন্স আছে এখানে। তো সুতরাং এটা যখন রেসিস্টেন্স চলে যাবে, লবণ বেশি ঢুকবে, তখন দেখবেন যে হালদার অবস্থা খারাপ হবে। তখন আমাদেরকে যেতে হবে কোথায়, গ্রুপ ম্যানেজমেন্টে, অর্থাৎ ওই যে পুকুর দেখতে হবে, ফ্ল্যাট দিয়ে দেখতে হবে এটা এই সনের পোনা, এটা এই সনের পোনা, ডিস্টেন্স রেস আমরা ক্রসিং করা এবং পোনা সংরক্ষণ করি, তাহলে বার্মা ইন্ডিয়ার মতো আমরাও রুই মাছ রপ্তানি করতে পারবো। এখন তো আমাদের লোকাল রুই মাছ বাজারে আসে, সাঁকো শেষ হয়ে যায় তাজা রুইগুলা, আর ওই মরা রুইগুলা ইন্ডিয়ার থেকে যায় বাজার, খেয়াল করবেন কি জানি নিতে হয়। তো সেই জন্য হালদা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে ব্রুট মাছের জিন ব্যাংক হিসেবে, তার ব্রুট তৈরি পোনা পাওয়ার জন্য। এটা থেকে জাহামুখী আমরা বিরাট হ্যাচারির পোনার মতো 5 লাখ কেজি পোনা পাবো সেটা না, কিন্তু বাঁচায় রাখতে হবে শুধুমাত্র আমাদের জিন ব্যাংক ঠিক রাখার জন্য। তারপরে যদি হালদা নষ্ট হয়ে যায়, আমাদেরকে ওই যে ব্রুট ম্যানেজমেন্টের মাধ্যমে যেমন ইন্ডিয়া করতেছে, বার্মা করতেছে, আমাদের বাঁচায় রাখতে হবে। এবং ওই নদীতে আমাদের মাছ পাওয়া যায়, সেখানে মাছ বাঁচায় রাখতে হবে। মাননীয় বিউ কমিশন যা বললেন যে হালদা আমাদের একটা সিম্বল হিসেবে কাজ করবে।
আমরা অন্যান্য ডিস্ট্রিক্টেও আমরা একটা নদীকে আমরা একটা মানে একটা সিম্বল হিসাবে, একটা ইকোলজিক্যাল ব্যালেন্স হিসাবে, একটা প্রাকৃতিক মানে হিসাবে, নদী হিসাবে আমরা বাঁচিয়ে রাখবো, যাতে দেশের জনগণ নির্মল পানি পায়। এবং পানির এই যে হালদা আমাদের পানি দেয়, ওইসব নদী যদি নির্মল থাকে ওখান থেকে আমরা পানি নিতে পারবো, মৎস্য সম্পদ পাবো, এতে করে জনগণও খুশি হবে। একটা সুন্দর নদী, একটা শুধু আমি বলবো এখানে পবিত্র কোরআনে যত মানে বেহেশতের বর্ণনা পড়বেন, তার শেষের লেখা আছে কি জানেন? তার পাদদেশে নদী প্রবাহিত। অর্থাৎ নদী জান্নাতেও আছে, নদী আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেই নদীর মর্ম বুঝি না বলে এটাকে আমরা পলিউশন দিয়ে, দূষণ দিয়ে এটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। হালদা কি একক নদী নাকি সংযুক্ত নদী? একক নদী নয়, হালদা সংযুক্ত নদী। হালদা হলো কর্ণফুলীর একটা উপনদী। কর্ণফুলী যুক্ত শিকলবাহা, সাতকালী, সাঙ্গু, এই 5টা নদী নিয়ে হালদা লিঙ্কড রিভার, ইন্টারকানেক্টেড রিভার। হালদা বেঁচে আছে, ওই নদীর থেকে মাছ আসে, ওই মাছ ফিরে যায়। হালদা নিজস্ব কিছু মাছ আছে রেসিডেন্স, সুতরাং হালদা একক নদী নয়। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি, ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস, একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ।
কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, ইটস টেস্টি ফ্যান্টাস্টিক এন্ড ইয়াম্মি। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক, হইচই মাতামাতি করি সবে কারাকারি। কিশোয়ান মাফিন কেক, উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে। কিশোয়ান মাফিন কেক, আমি মজা কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। হালদার মধ্যে যে রুই কাতলাটা পাওয়া যায় স্যার, এটা কি আসলে হালদার? আমি বললাম তো হালদা যেহেতু একক নদী নয়, বেশ কিছু মাছ হালদা রেসিডেন্স, আর বাকি মাছগুলো এই যে কর্ণফুলী, তারপরে সাঙ্গু, শিকলবাহা, সাতকালি থেকে এখানে আসে ডিম পাড়ার জন্য। আর বাকি হালদার ডলফিন গুলো কি হালদার? না, হালদা ডলফিন হালদার নয়। এই 5টা নদীতে কিন্তু ডলফিন আছে। আমার বাড়ি কিন্তু সাঙ্গুর পাড়ে, এবং সাঙ্গুতে প্রচুর ডলফিন আছে, সাতকালিতে ডলফিন আছে, এবং যে শিকলবাহা চ্যানেল বলছি এটা হল ডলফিনের ব্রিডিং জোন, এবং এইখান থেকে গিয়ে ডলফিন ওখানে ব্রিডিং করে। আমাদের ডিপার্টমেন্টের যিনি ডলফিন বিশেষজ্ঞ, রিটায়ারমেন্ট প্রফেসর বেনজির আহমদ, তিনি এই ডলফিন নিয়ে কাজ করছেন, এবং তার লেখাতেই পড়লাম যে আমাদের শিকলবাহা জোনটা যদি খাল মনে হয় ছোট, কিন্তু ওখানে প্রচুর ডলফিন জোয়ারের সময় ডলফিন উঠানামা করে এবং তারা ব্রিড করে। সুতরাং হালদার ডলফিন একক হালদার নয়। হালদাতে কয় প্রজাতির মাছ? হালদাতে আমার গবেষণাতে আমি দেখেছি 2013 সালে পাবলিশ হয়েছে বাঙালি জার্নাল জুরিতে 93 প্রজাতির মাছ আছে। তার মধ্যে আপনার 83 প্রজাতির হলো ফিনফিশ, আরগুলো হলো শেলফিশ, অর্থাৎ কাঁকড়া এবং চিংড়ি। চিংড়ি হলো 9 প্রজাতির, কাঁকড়া হলো 1 প্রজাতির 10, আর 83 প্রজাতির হলো আপনার ফিনফিশ, অর্থাৎ পাখনাযুক্ত মাছ। মোট 93 প্রজাতির মাছ আছে। এখন তখন মাছ ধরা ছিল বলে আমি মাছ যারা ধরতো জায়গারা তাদের থেকে স্যাম্পলিং নিয়ে 7 বছরের কাজ করে, এটা 2007 থেকে 2010, 11, 12 পর্যন্ত এই পেপার করি। এখন তো মাছ ধরা নিষেধ, এখন কিন্তু এটা হলো একটা ঐতিহাসিক রেকর্ড। কারণ এখন আপনি এত মাছ আছে বলতে পারবেন না, কারণ মাছ ধরা নিষেধ, মাছ পালন করতে আপনি মাছ ধরতে আপনি এখন তো নিষেধ, পুরো সেঞ্চুয়ারি করা হয়েছে অভয়াশ্রম। বাংলাদেশ গ্যাজেটের মধ্যে 2007 সালে একটা গ্যাজেট করলো এই হালদা নদীকে, আবার 10 সালে একটা করতে। পার্থক্যটা আপনি পার্থক্যটা হলো 2007 সালে যে গেজেটটা হয় সেটা আমার 2006 সালে ওয়ার্ল্ড ফিশ সেন্টার এবং মিনিস্ট্রি অফ ফিশারিজকে দেওয়া আমার প্রজেক্ট রিপোর্টের উপরে আছে কনসালটেন্ট। এবং সেই রিপোর্ট আমি বলছিলাম যে হালদা যেহেতু একটা জেলেদের নির্ভর করে, স্থানীয় লোকের ফোনে কাজ নির্ভর করে, সেহেতু 20 কিলোমিটার এলাকা যেখানে 5টা ব্রিডিং জোন আছে, সেই ব্রিডিং জোনগুলো অক্সবো ব্যান বা বাঘগুলো কেটে ফেলছে বিভিন্ন সময়ে, কাটার পর এগুলো নষ্ট করে ফেলছে, তারপর মাছ ওখানে এখনো ব্রিড করে। ওই ব্রিডিং জোনটা 20 কিলোমিটার মধ্যে ছত্তাঘাট, সেটা সারা বছর মাছ মারা নিষিদ্ধ হবে, এটা অভয়াশ্রম। আচ্ছা, বাদ বাকি এলাকা মধুরাঘাট থেকে কর্ণফুলীর মুখ পর্যন্ত, হালদার মুখ পর্যন্ত, আর সত্তরঘাট থেকে একদম নাজিরহাট বা উপর পর্যন্ত, এখানে বাকি 7 মাস মাছ ধরতে পারবে। কি মাছ ধরতে পারবে? কাসকি, মোলা, মানে ফাইসিয়া, সিরিং, চিংড়ি, এই জাতীয় বাসা, এগুলো ধরে শর্ট লাইফ, না ধরলে 6 মাস না 1 বছর পারা ধরে। সুতরাং সারা বছর মাছ ধরতে পারবে না ওই 20 কিলোমিটার। আর ব্রিডিং টাইমে সারা নদীতে মাছ ধরতে পারবে না। ব্রিডিং টাইমে খেয়াল করিয়া সারা নদী, অর্থাৎ যখন এই 20 কিলোমিটার তো সারা বছর, আর বাকিটাও ব্রিডিং টাইম মাছ ধরতে পারবে না। ব্রিডিং টাইম চলে গেলে ওই সব জায়গায় মাছ ধরতে পারবে। তাহলে স্থানীয় যারা জেলে তারাও বাঁচলো, আবার কিছু লোকে প্রোটিনও পেল, আবার যারা মৎস্য শিকারী চোর তারাও ধরা খাইলো, কারণ তারা তো ফাঁস জাল দিয়ে মাছ ধরবে, এরা ধরবে বেহুন দিয়ে জাল, ঠেলা জাল, ছোট ছোট জাল দিয়ে। কিন্তু এখন যখন পুরো খাল আপনি অবস্থান করলেন, যারাদেরকে না তুলতে পারছে। 2010 সালে এসে করলো কি, যে কথাটা বলছিলেন যে আমার এই ইয়াটা কিছু গবেষক মিডিয়া তার বলছে না, ফুরাখা যদি করা হয় ডিম পাড়া বেড়ে যাবে, সুতরাং ফুরাখা করা হোক। ডিম পাড়া কমতেছে শুধু 20 কিলোমিটার এই জন্য, কিন্তু ফুরাখা করা হলো, কিন্তু ডিম পাড়া কি বাড়ছে, বরং হাবে কমছে। সুতরাং আমার যে লজিক ছিল সেই লজিকে এই যে বিশেষ করে ফিশারম্যানের ক্ষতিগ্রস্ত হলো, ডিম পাড়াও বাড়লো না, শর্ট লাইটগুলো নদীতে মারা গেল, পুরো প্রোটিনও পেল না। তাহলে লাভটা কি হলো? লাভটা হয় নাই, কারণ পুরাকাল আপনি ম্যানেজমেন্ট করা যা যত দুষ্কর, এবং বিশেষ করে জেলেদেরকে জীবন জীবিকা নির্বাহ করা সরকারের পক্ষে চিরদিন তাদের সম্ভব না। তাদেরকে পার্টিকুলার সময় মাছ ধরে বাকি সরকার অন্য কাজ করবে। ডক্টর সাহেবরা কিছু তাদেরকে মাসও হারা দিবে, ওই কয়টা মাস, বাকি মাস তার মাছ ধরবে কি মাছ, রুই কাতুন মৃগেল না। তারা ধরবে যে ফাঁস জাল ছাড়া যে সমস্ত জাল ডেট্রিমেন্টাল না,
ছোট মাছের জন্য বুঝিনি। সেই সব মাছ যদি ভিজিলেন্স দেওয়া হয়, না ধরে, তাহলে হালদাও বাঁচলো, জেলেরাও বাঁচলো, ডিম পাড়াও বাড়লো, কোনো অসুবিধা। এখন আপনি একটা গবেষণার কথা বললেন, অঙ্ক একটা গবেষণার কথা বলে বিভিন্ন তথ্য আমরা গণমাধ্যমে দেখতে পাই বা পেপার পত্রিকা আমরা দেখতে পাই। এখন সরকার বা প্রশাসনের লোকেরা কার গবেষণাকে গ্রহণ করবে? কারণ অনেক সময় দেখা যায় বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় এই হালদাকে কেন্দ্র করে। এখন একটা সরকারের প্রধানগণ যেহেতু আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন ডক্টর জিয়াউদ্দিন, যিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে আছেন। এখন আপনাদের মতো আরো অনেকে তো গবেষণার বিভিন্ন তথ্য দেয়। এখন কোন তথ্যটা আসলে নির্ভরযোগ্য তথ্য, বিভ্রান্তমূলক তথ্য নয়, এটা ডক্টর জিয়াউদ্দিন বুঝবে কিভাবে? ইয়েস, উনি তো বিজ্ঞ লোক, বুঝবেন। যেমন একটা উদাহরণ দিই আমি। বছর 3.5 আগে বলা হলো যে ডিম পাড়া যখন কমে গেল, মানে হালদায় লবণ বেড়ে গেছে, এই জন্য ডিম পাড়া কমছে। কত লবণ বাড়লো? 36 পিপিটি। এখন পত্রপত্রিকা ছাপাই দিল, ওরা তো বুঝে না 36 পিপিটি কি, সাংবাদিকেরা। তখন আমি প্রতিবাদ দিলাম, কারণ মহাসমুদ্রে 36 পিপিটি লবণে 35 পিপিটি। হালদায় যদি 36 পিপিটি লবণ হয়, তাহলে হালদার লোকেরা ডিম না ধরে লবণ চাষ করবে। কারণ টেকনাফ, কক্সবাজারে মাত্র 15-20 পিপিটি লবণ দিয়ে তারা লবণ বানায় পানি দিয়ে। 36 পিপিটি লবণ হলে তো সেখানে লবণ ছাড়া কিছু থাকবে না, তো মাছগুলো মরে, সব বেশি উঠবে। ওই সময় কি সব মাছ মারা গেছিল হালদার? কর্ণফুলী সব মাছ মারা গেছিল? কারণ সামুদ্রিক মাছ এবং মিঠাপানির মাছ তফাৎ। মিঠাপানির মাছ সমুদ্রের মাছ বানা, সমুদ্রের মাছ মিঠাপানিতে বাদ। কিছু মাছ আছে মানে ক্যাটাড্রা মাছ, অ্যানাড্রা মাছ 2 জায়গায় থাকে। ইলিশ মাছ বা খাইরা মাছ, ওই বড় ইল, এই মাছ বাদে বাকি মাছগুলো নির্দিষ্ট জায়গায়। কাতলা মাছ সাগরে গেলে সঙ্গে সঙ্গে মারা যাবে, কারণ সে স্যালাইন সহ্য করতে পারে, তার ডবল ইঞ্জিন নেই ইলিশ মাছের মতো। তো সুতরাং আমাদের বলবো যে সম্মানিত জিয়াউদ্দিন সাহেবের মতো যারা বেশি বিজ্ঞ লোক আছেন প্রশাসনে, তারা যদি সামনের দিনে হালদাকে বাঁচানোর হালদাকে কেন্দ্র করে আপনি দিচ্ছেন তথ্য বা অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন কিছু বিভ্রান্তমূলক, মানে আপনার সাথে অমুকের মিলছে না বা অমুকের সাথে আপনার মিলছে না। তো এই তথ্যগুলো, বিভ্রান্তমূলক তথ্যগুলো আসলে এটা অস্পষ্ট একটা লসাও। অস্পষ্ট ব্যাপারগুলোকে সরকার কিভাবে স্পষ্ট দেয়? এটা স্পষ্ট করতে হবে এইভাবেই। সরকার দেখবেন যে কারা গবেষণা করতেছে, গবেষণার মান কার কি, এবং তারা ওনারা যদি তাদের মিটিংয়ে ডাকেন, 2 জন পাশাপাশি এরকম কথা হয়, তখন ওখান থেকে তারা বুঝতে পারবে যে আসলে কোনটা সঠিক, কোনটা সঠিক তথ্য। যেমন 36 পিপিটি লবণ, পরে পত্রিকায় দিছে যে না আসলে এটা ভুল হইছে, কিন্তু প্রথম বলে ফেলছে, বলে চলে গেছে, পরবর্তী সংশোধন করছে, কিন্তু আমাদের বলার পরে, কিন্তু আমরা না বলে সংশোধন হতো না। যেমন মনে করুন এই যে ডলফিন মারা যাচ্ছে, ডলফিন মারতেছে, বলে যে ড্রেজারের আঘাতে মারা যাচ্ছে। আমি প্রতিবাদ করলাম, 71 টিভিতে আমাকে সাক্ষাৎকার নিল, আমাদের ডলফিন ড্রেজারের আঘাত, তাদের সোনার অ্যাপারেটাস আছে মস্তিষ্কে, তারা কোনখানে কি আছে তারা লোকেট করতে পারে, তারা অন্ধ, কিন্তু তাদের সব তীক্ষ্ণ, তাদের মানে সোনার অ্যাপারেটাস, তারা লোকেট করতে পারে কি ডেজার্ট নাকি। সেটা মারা গেছে আসলে মাছ বেড়ে যাওয়াতে। হালদা ছোট মাছ, এরা মাছ খাবার জন্য, মাছ ধরার জন্য চোরা কারবারিরা করে কি জাল বসাইলো, সেখানে মাছ আটকাছে, ডলফিনে গিয়ে আটকাছে মাছ খাওয়ার জন্য। এখন ডলফিন হলো মানে শ্বাস প্রশ্বাস বাতাস থেকে নেয়, তারা স্তন্যপায়ী প্রাণী, তারা 5 মিনিট বা 2 মিনিট পর পর উপরে আসে অক্সিজেন নেয়। এখন যখন জাল মুখে ফেঁসাই গেল, তখন তারা আর উপরে আসতে পারে না, তখন অক্সিজেন নিতে পারে না, তখন তারা মারা যায়। তখন জেলে যখন আসলো, দেখি তার জাল ছিঁড়ে গেছে এবং অসুবিধা, তখন সে লাঠি দিয়ে পিটাইয়া ওখান থেকে সুরাই ফেলাই দিল, তখন ফেলে আঘাত, বলছে আঘাতে মরছে, ডেজার্টের আঘাতে মরছে, কিসের আঘাতে, নানান ধরনের ভুল তথ্য দিচ্ছে। তো এখন আরো একটা কারণ হতে পারে ডলফিন মৃত্যুর পিছনে। মনে করেন এই যে তখন হালদার এই যে পুরো এলাকা অবস্থান ঘোষণা করার আগে আমরা যখন কাজ করলাম, সাথে কোনো ডলফিন মরার খবর আসা নাই। তারপরে যে সাঙ্গু, কর্ণফুলী, শিকড় বাহা, ওখানে তো ডলফিন আছে, সেখানে মরার কোনো খবর থাকে না, শুধু হালদায় মরে কেন? এখানে কোনো পরিকল্পনা করে মারতেছি কিনা, এটাকে ফোকাস পয়েন্টে নিয়ে ডলফিনের উপর প্রজেক্ট করার জন্য, এটাও একটা বিবেচ্য বিষয়, চিন্তা করার বিষয়। এই রুই কাতলাকে ইন্ডিয়ান মেজর কাপ বলা হয়। আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, এটা বই কুস্তুতি। এটা ইন্ডিয়ান মেজর কাপ কেন হয় রুই কাতলা? থ্যাংক ইউ। ইন্ডিয়ান মেজর কাপ বলা হয় এই কারণেই, আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান বা ভারত একসময় এক ছিল, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হতো। এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানে রুই কাতলা পাওয়া যায়, নেপালে পাওয়া যায়, ভারতে পাওয়া যায়, বার্মাতে পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু যেহেতু এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এক ছিল, সবাই তখন যারা ব্রিটিশ, যারা নামকরণ করেছে মাছের, তারা লেখেছে ইন্ডিয়ান মেজর কাপস। আসলে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা বাংলাদেশেও পাওয়া যায়। আমরা বাংলাদেশের মেজর কাপ বলতে পারি না, যেহেতু ওয়ান্স ইট ওয়াজ নোন অ্যাজ ইন্ডিয়ান মেজর কাপস, আমরা ওইভাবেই চিনি। এটা কোনো অন্য কোনো কারণ না, ভারত উপমহাদেশে পাওয়া যায়, সেই জন্য ইন্ডিয়ান মেজর। এই যে রুই কাতলা মাছ কি শুধুমাত্র হালদা নদীতে দীক্ষা, না নাকি আসলে বাংলাদেশে বা অন্যান্য দেশ বা আমি যদি বলি উপমহাদেশে আমাদের কোথায় শুধুমাত্র হালদা ছাড়া অন্য কোথাও কি ছাড়ে কিনা? অবশ্যই ছাড়ে, ভারতে প্রায় 7-8টা নদী ডিম ছাড়ে রুই কাতলা। রুই কাতলা, হ্যাঁ। এবং তারা সেখান থেকে মাছের পোনা আহরণ করে।
পাকিস্তান ও সিন্ধু নদীতে প্রায় ৩-৪টা স্টপেজে তারা ডিম ছাড়ে। নেপালেও ২টা নদীতে ডিম ছাড়ে। বার্মাতেও প্রায় ইরাবতী নদীর ৫টা শাখাতে তারা ডিম ছাড়ে, ইরাবতীও ডিম ছাড়ে। আর বাংলাদেশের বিশেষ করে আমি বলছিলাম মাইনী নদী, রাংকং নদী, ফুরের মুখ, কর্ণফুলী নদী, এখানেও ডিম ছাড়ে। ৮৪-৮৫ সালে আমি ওখান থেকে ডিম ধরেছি, সেই ডিম আমার কাছে এখন স্টক আছে। আজকে আমি আনতে চাইছিলাম ডিম, বয়ম্বর আমার কাছে আমি রাখছি, ডিম সংরক্ষণ রাখছি ৮৪-৮৫ সালে ধরা। ওই ডিম আমি ফুটাইয়ে অ্যাকুরিয়ামে আবার পোনা করে আবার কাপ্তাই লেকে ছাড়ছি। অর্থাৎ এখনো যদি কাপ্তাই লেককে সংরক্ষণ করা হয় ঠিকমতো, মাননীয় মেয়র কমিশনের মতো ওখানে যারা আছেন, ওখানেও কিন্তু মাছের ডিম ধরে প্রচুর আপনার উৎপাদন করতে পারবে, দেন উৎপাদন করতে পারবে। আবার আমাদের যে সাঙ্গু নদীর উপরে সেখানে সার্ভে করা হয়, বিশেষ করে বর্ষাকালে দেখবেন ওখানেও ডিম পাওয়া যাবে, কিন্তু কেউ সার্ভে করা নাই। তারপরে আমাদের বিভিন্ন নদী যেগুলো আছে বলছিলাম ইন্ডিয়ান, সেখানে বারাক নদীর উপরে ডিম ছাড়ে, তারপরে যমুনার উপরে, এখানে ওখানে ডিমগুলো পোনা ফুটে বাংলাদেশেও চলে আসে, এখানে পোনা আহরণ করে। আমি শেষ করছি। এই যে পটল ডিম উৎপাদনে রুই কাতলার অবদান কি হলো? আচ্ছা, আমরা আবার এটাও বলি যে রুই কাতলা একটা যদি বড় হয় ডিমও পরিমাণ বেশি, এটা কি? না, এটা ঠিক না। মাছ যদি বড় হয়, এখানে বড় বড় রুই কাতলা দেখানো হয়, এটাকে বলা হয় ওল্ড এজ। মাছের 3টে স্টেজ আছে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। থার্ড ফেজ হলো ওল্ড স্টেজ। ওল্ড স্টেজে ডিম পাড়া কমে যায়। সাধারণত প্রথম দিকে যখন ডিম পারে তখন প্রচুর ডিম হয়, সেকেন্ড স্টেজেও ডিম থাকে, কিন্তু থার্ড স্টেজে গিয়ে ডিম থাকে না। সে যে মাছ যত বড় হবে তত খাবে, কিন্তু সেই পরিমাণ সে প্রোডাকশন দিবে না, এটা হলো নিয়ম। আর রুই কাতলা আপনি বলছেন যে এই অবদান কি হালদার ডিম উৎপাদনে? ডিম উৎপাদনে রুই কাতলার অবদান, যেমন গত বছর যেখানে ৩৯ কেজি রেণু হলো, এই বছর হয়েছে মনে করেন ৩০০ কেজি। এখানে বলা হচ্ছে যে আরেকটা মিথ্যা তথ্য, ৮০০ কোটি টাকা হালদা থেকে পাওয়া যায় প্রতি বছর। ৮০০ কোটি টাকা, তাহলে ৩৯ কেজি ৮০০ কোটি টাকা, ৩০০ কেজিও ৮০০ কোটি টাকা। এর আগে হলো সেটাও ৮০০ কোটি টাকা কীভাবে হয়? আর এটা কোনো জরিপ নেই, এটা একটা আন্দাজি চিত্রায়ন। কারণ আমাদের হ্যাচারিগুলোতে আমি বলি ১১২টা সরকারি হ্যাচারি, প্রায় ১০৬০টা হলো বেসরকারি হ্যাচারি। সেখান থেকে রেণু উৎপন্ন হয় ৫ লাখ মেট্রিক টন, আর হালদাতে খাওয়াতে হয় ৩০০ কেজি। তাহলে এটা ওই তুলনায় কত পার্সেন্টেজ নগণ্য দেখেন। তার সুতরাং আচ্ছা, আপনি রেণুর কথা বলবেন, হ্যাঁ। রেণু প্রোডাকশন এবং ডিম প্রোডাকশনে এটা আসলে কোনটা লাভজনক? আসলে লাভবান কোনটা? ধন্যবাদ। আসলে ডিম প্রোডাকশন উচিত নয়, কারণ ডিম আনফার্টিলাইজ থাকে, অনিষিক্ত বা নষ্ট হওয়া, সেখানে অনেক ময়লা আবর্জনা থাকে, ফার্টিলাইজড হয় না, অনেক ময়লা আবর্জনা থাকে। সুতরাং রেণু ফুটে যখন বের হয় তখন এটা অর্থনৈতিক মূল্যায়ন হয়। এর আগে আমি ডিম পেলাম মনে করেন ১০০ কেজি, আমার নষ্ট হয়ে গেল সেখানে ৫০ কেজি, আমার ৫০ কেজি ডিম ফুটলো ১ কেজি, তাহলে আমি সেটা ধরবো না ১০০ কেজি দেখি আপনাকে প্রথমে একটা লোভে ফেলে দেবো আমার ১০০ কেজির ডিম হয়েছে। সুতরাং আমরা পূর্বে রেণু হিসাব করতাম, কিন্তু ইদানিং ডিমের হিসাব দেওয়া হয়। ডিমের হিসাবও তা সঠিক নয়। ডিম পাড়ার দরার ওর মধ্যেই প্রায় ৩টার দিকে হিসাব দিয়ে দেয় যে ডিম এত প্রোডাকশন হয়েছে। এত তাড়াহুড়ো করার দরকারটা কি? সরকার যেহেতু মানে ভালো তাদের স্টাফ রয়েছে মৎস্য অধিদপ্তরের, তারা প্রত্যেকটা হ্যাচারিতে, প্রত্যেকটার কুয়াতে গিয়ে তারা রেকর্ড নেবে কী পরিমাণ রেণু প্রোডাকশন হয়েছে, সেটা অ্যাকুমুলেট করে ৬০ দিন যেদিন রেণু বিক্রি হয় সেই দিনে দিবে যে এই পরিমাণ রেণু হয়েছে, অর্থনৈতিক আমাদের এই লাভবান হয়েছে। এখন আমি ৫০,০০০ কেজি ২৫,০০০ কেজি ডিম পরে লাভটা কি? কারণ ২০ সালে বলছে যে সর্বকালের বেশি ডিম হয়েছে ২৫,০০০ কেজি, অথচ ২০১২ সালে আপনার ৬৫,০০০ কেজি ডিম হয়েছে, সেটাকে ওভারলুক করলো। অর্থাৎ ১৫৬৯ কেজি রেণু হয়েছে ২০১২ সালে, সেটাকে ওভারলুক করলো। অর্থাৎ রেণু বেচা কিনা হয়, ডিম বেচা কিনা হয় না। তো সুতরাং আমাদের সে দিতে হবে রেণুর, ডিমের না। ডিম আনফার্টিলাইজ থাকে, নষ্ট থাকে। আপনার কাছে আবারও আসবো। আমি ডক্টর জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনের মধ্যে আপনার কাছে হালদাকে নিয়ে অনেক অস্পষ্ট ধারণা আমরা জনমনে থাকে এবং বিভ্রান্তিকর তথ্য থাকে। সেই জায়গায় আসলে এই হালদা নিয়ে অনেক গবেষণারও মানুষ অভাব নেই। আমি যতটুকু গণমাধ্যমে দেখি, সবকিছু মিলে এই অস্পষ্ট তথ্যকে স্পষ্ট করার জন্য বিভাগীয় কমিশনের চট্টগ্রাম কি করছে? আপনার আসলে এই বিষয়টা নানা মুনির নানা মত তো একটা আছে এবং আমাদেরকে এই জিনিসটা ফেস করতে হয়। তারপর আমি বলব যে এটা একটা পজিটিভ জিনিস যে আপনি হালদা নদী সম্পর্কে অনেক মত পাবেন। তার মানে হালদা নদীকে নিয়ে প্রথাগত এবং মানে অনেক ইন্টেনসিভ গবেষণা হয়। ফলে মতপার্থক্য যাই থাকুক না কেন, মানে এটা কিন্তু একটা পজিটিভ জিনিস। তো এই পজিটিভ এইসব গবেষণার অনেক কিছুই কিন্তু আসলে গ্রহণ করা হয়েছে, আমরা গ্রহণ করি। যেটুকু বাস্তবায়নযোগ্য সেটা মানে সরকারের দৃষ্টিতে নিয়ে আসি এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করি। যেমন ডিমের ক্ষেত্রেই যেমন আসলে ডিমকে পরিমাপ করা কিন্তু খুব মানে কঠিন ব্যাপার। মানে একই সঙ্গে স্যার বললেন যে ৩০০ কেজি,
ওদিকে আবার কমিটির তারা দাবি করছে যে ১৪০০ কেজি। তো ফলে এটা হচ্ছে যেটা বললেন সেটা অ্যাকুমুলেট করে বলা হয়েছে কিনা জানি না। হয়তো আ ২ ক্ষেত্রেই তথ্যর আ একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডের কারণে আসলে মতপার্থক্য হয়ে থাকে। তো এই মতপার্থক্য যাই হোক না কেন, আমরা যেটা প্রশাসন যেটা চিন্তা করছি যে আমরা এই নদীটা হচ্ছে মানে আমাদের দৃষ্টিতে এটা একটা বিশেষ নদী। হ্যাঁ, তো বিশেষ নদী হওয়ার কারণে এই নদীর ঐতিহ্য বৈশিষ্ট্য আমরা রক্ষা করব। এবং এরকমও সরকার চিন্তা করছে যে একে যদি একটা আমরা ওয়ার্ল্ড হেরিটেজ এর মধ্যে নিয়ে আসে, তাহলে পারে হয়তো এটা আন্তর্জাতিকভাবে এখানে গবেষণা চলবে এবং আন্তর্জাতিকভাবে এটাকে অ্যাটেনশন দেওয়া হবে। যদি এটা নিয়েও আবার মনে করেন অনেক বিতর্ক আছে। তো আমরা পক্ষের বিপক্ষের সমস্ত যুক্তি তর্কগুলো সরকারের সামনে তুলে ধরছি। সরকার তারপরে যেটা ভালো মনে করবেন সরকার হয়তো আরো বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। তাদের কাছ থেকে মতামত নিয়ে হয়তো একটা সিদ্ধান্ত দিবেন। হালদা নদী রক্ষায় যেসব প্রকল্প ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনারা নিয়ে নিচ্ছেন, সেগুলো পর্যাপ্ত কিনা না? নাকি সরকার থেকে আরো বেশি গবেষণা প্রয়োজন যে হালদা নদীকে কেন্দ্র করে? কি মনে হচ্ছে? হালদা নদীকে কেন্দ্র করে এটা পর্যাপ্ত কিনা? এটা আসলে মানে কোনো গবেষণায় আমি মনে করি যে পর্যাপ্ত না। যত বেশি গবেষণা হবে, যত তথ্য বেরিয়ে আসবে ততই ভালো। কিন্তু আশার কথা হচ্ছে যে গবেষণা হচ্ছে। আর আমাদের যে বিষয়টা আসলে ক্ষতি করে ফেলেছে সেটা হচ্ছে যে হালদা রক্ষা হবে কিনা সেটা মাথায় না রেখেই আমরা প্রকল্পগুলো হয়তো গ্রহণ করেছি। হ্যাঁ, এখন আমরা চেষ্টা করতেছি সেই প্রকল্পগুলোতে হালদাকে ক্ষতিগ্রস্ত করে এই উপাদানগুলোকে আমরা একটু ডাইভার্ট করে নেওয়ার জন্য। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা করেছি, অ্যাডজাস্ট করেছি। এতে আমাদের লাভ হচ্ছে আমরা মনে হয় ওই নদীটাকে রক্ষা করতে পারছি। মানে নদী থেকে আমরা কিন্তু লাভের যে অঙ্কটা বলা হয় সেটা কিন্তু আমাদের লক্ষ্য না। নদীটা নদীর মতো বেঁচে থাকবে এটাই হচ্ছে কিন্তু আমাদের লক্ষ্য। আপনাকে সর্বশেষ প্রশ্ন করি যেটা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। হালদা নদী রক্ষায় আপনি প্রতিনিয়ত কাজ করছেন। যারা স্টেক হোল্ডার আছে, এই কৃষি আছে বা মৎস্য ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট সবাইকে একত্রিতভাবে আপনার নেতৃত্বে কাজ করছে। সেক্ষেত্রে আরো এই হালদা নদীকে নিয়ে বিভিন্ন যে সমালোচনা আলোচনাগুলো হচ্ছে সেগুলো বিনষ্ট করার জন্য বা সেগুলোকে একটু পরিষ্কার করার জন্য সর্বশেষ আপনি কি করবেন বা আপনার কি করতে চাচ্ছেন? হালদাকে কেন্দ্র করে আসলে হালদা বাঁচলে আমাদের দেশটা বাঁচবে বা টুরিস্ট বাঁচবে। এটা আমিষের এখনো মাছের অনেক চাহিদা আছে, ঘাটতিও দেখা যায়। সবকিছু মিলে এটাকে ভালো করে চিন্তা ভাবনা করবেন একটু দেওয়া। না অবশ্যই। আমরা আসলে আমি একটু আগ বাড়াই বলি হালদাকে নিয়ে যেরকম একটা স্পেশাল কমিটি আছে বা আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে অনেক বিশ্ববিদ্যালয় থেকে আমাদের স্যাররা যে গবেষণাগুলো চলে এখানে কিন্তু অনেক পজিটিভ জিনিস আছে। ফলে আমি মনে করি যে এগুলোর একটা ইমপ্যাক্ট তো এখানে আছেই। আর আমরা যেহেতু সারা দেশেই সব জায়গাতে একটা করে নদীকে রক্ষা করার চেষ্টা করছি এবং ফেনীর একটা উদাহরণ আপনাকে দিতে চাই। ফেনী নদীতে একটা মানে কি বলবো একটা মানে চালাতে হলেও ওখানে জেলা প্রশাসকের অনুমতি দিতে লাগে বা করতে লাগে কোদাল ধরতে হলেও মানে আমরা চাচ্ছি যে এখন পরিবেশের এইগুলো বাঁচুক, এই নদীগুলোকে নদীর মতো বাঁচুক। তো এইভাবে আওতা যদি বৃদ্ধি করে আমরা দেশের সমস্ত নদীগুলোকে আমাদের শাসনের হাতে নিয়ে আসতে পারি যে নদী যেরকম প্রতিবেশী বেঁচে থাকার দরকার সেভাবেই বাঁচাবো, তাহলে পারে আমরা মনে হয় বাংলাদেশটাকে সুন্দর করে উঠতে পারবো। আপনার দৃষ্টিতে আমাদের দেশের মাছের চাহিদাকে কিরকম? আসলে কোনো ঘাটতি আছে কিনা বা ঘাটতি পূরণে আমাদের কি করা উচিত বা আসলে কি সরকারের কি করণীয়? আচ্ছা, আমাদের দেশে বর্তমানে মাছের যে ঘাটতি বলছেন একসময় ছিল, কিন্তু এখন ঘাটতি নেই। মাছ প্রোডাকশনে আমরা এখন এগিয়ে গেছি। আমরা 46.6 লাখ মেট্রিক টন আমাদের চাহিদা। কিন্তু আমরা 47.69 মেট্রিক টন এখন মাছ উৎপাদন হচ্ছে। আমাদের দৈনিক ৬০ গ্রাম আমাদের মাছের চাহিদা। কিন্তু আমাদের লোকেরা এখন 67 গ্রাম মাছ খাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি খাওয়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। মাছ উৎপাদনে মিঠা পানিতে আমরা ছিলাম আগে ৩য় স্থান। আমরা অলরেডি চায়নাকে টপকে এখন ২য় স্থানে চলে গেছি। আমরা সামুদ্রিক মাছ উৎপাদনে পিছিয়ে আছি 25 স্থান। তো সুতরাং মাছের ঘাটতি বাংলাদেশে নাই, বরং মাছ দেখবেন বাজারে এভেইলেবল মাছ আছে। মাছের দামও মানে সহনীয়। বাংলাদেশে সরকারি কত কি হ্যাচারি আছে আপনার জানার মতন? কারণ হালদায়
এবং হালদায় কতটি হ্যাচারি আছে এমকে বৈজ্ঞান বিদারি ওদিকে আরো বড়টা ফোন কর। আমি বলি 2006 সালে যখন রিপোর্ট দিলাম ওয়ার্ল্ড ফিশ সেন্টার এবং মিনিস্ট্রি অফ ফিশারিজকে, 2007 সালে যখন গেজেট হলো, এরপরে সরকার নজর দিল আমার প্রজেক্টের আলোকে 6টা হ্যাচারি সেখানে করছে। 6টা হ্যাচারি করছে। একটা হলো বড়ুয়ার ট্যাগ মদুনাঘাট, একটা হলো আপনার এই কাগতিয়া খালের ওখানে, একটা হলো সিপাহীঘাট, একটা হলো নয়াহাট। এই হিসাবে মানে 6টা হ্যাচারি করে। মোবারকিল একটা করছে। এই 6টা হ্যাচারিতে আরেকটা হলো মাসুয়া গোনাতে করছে একটা। এখানে যেটা প্রবলেম হচ্ছে, আমি যেরকম দিক নির্দেশনা দিছিলাম সেরকম আপনার কুয়াগুলা ভালো করে করা নাই। ফাটল ধরছে, পানি চলে যায়, সেখানে একটা ডিপ টিউবওয়েল থাকতে হয়, ওয়াটার পিউরিফিকেশন থাকতে হবে, অথবা একটা পুকুর থাকতে হবে, ওভারহেড ট্যাঙ্কে পানি নিতে হবে, ডিম ফুটানোর ব্যবস্থা থাকতে হবে। এখন ওভারহেড ট্যাঙ্কও করা নাই, পুকুরও দেওয়া নাই, বা ডিপ টিউবওয়েলও দেওয়া নাই। এরা নদীর থেকে যখন পানি তুলে গোলা পানি বা টাসমান পানি তুলতেও কষ্ট হয়, তখন ডিম ঠিক মতো তারা পুড়াতে পারে না। এই দিকগুলো বিবেচনা নেওয়া হয়নি। অর্থাৎ একটা হ্যাচারির জন্য যত সব পানির জিনিস দরকার সেগুলো সবগুলো করতে হবে, সেটা করা হয়নি। আপনি বলছেন যে কয়টা হ্যাচারি আছে? সরকারি হ্যাচারি 112টা, আর পাবলিক লেভেল আছে 1007টা। এখন রায়পুর যে হ্যাচারি, সেটা একসময় সাউথ ইস্ট এশিয়ার বৃহত্তম হ্যাচারি ছিল, যেখানে প্রায় 60 পন্ডস এট এ টাইম, এটা আমেরিকান স্নেল গ্রুপ করে দিয়েছিল। তো সেখানে বেশ কিছু ব্রুট ফন্ড, আমি 81, 82, 83 ওখানে সার্ভে করেছি, ছাত্র নিয়ে গেছি। সেখানে তারা ব্রুট ম্যানেজমেন্ট খুব স্ট্রংলি করে, যার কারণে ওখানে যে পোনাগুলো তৈরি করে স্টাউট পোনা, তারা হালদা থেকেও পোনা নিয়ে যায়, ব্রুট বানায়, যমুনা থেকেও পোনা আনে, ডিস্টেন্ট রিলেশনে ক্রসিং করায়, যেটা বর্তমান বিজ্ঞানের একটা ধারা যে আপনি ব্রুট বানাবেন, ভালো ভালো পোনা পাবেন, এবং এটা ম্যানেজমেন্ট করা যায়। আমি প্রকৃতির উপর ডিপেন্ড করবো, সেটা সঠিক না। যেমন মনে করেন মাননীয় বিভূষণ যেটা বললেন যে আমরা নদীকে নদীর মতো বাঁচতে দেবো, আমরা এটার উপর ডিপেন্ড করে অর্থনৈতিক দিক চাচ্ছি না। আমরা চাচ্ছি অর্থনৈতিকের জন্য আমাদের যে মেকানিক্যাল টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, হ্যাচারিগুলো কেমন উন্নত করবো। প্রতিটা হ্যাচারি বাধ্য হবে ন্যাচারাল পোনা সংগ্রহের জন্য হালদা পোনা নিয়ে যাবে। প্রতি বছর তারা নিয়ে 3-4টা পুকুরে ভাগ করে ওই যে ডিস্টেন্ট ক্রসিং করাবে, অথবা যমুনা ম্যাগনাট পোনা তারা সেখানে রাখবে। এভাবে আমরা হ্যাচারিগুলোকে ডেভেলপ করবো, তাদের বাধ্যতামূলক করবো নবীন পোনা নিয়ে কাজ করার জন্য, ইনব্রিডিং এর পোনা দিয়ে নয়। এটা যদি রেগুলেশন দেওয়া হয়, তারা বাধ্য হবে এখানে পোনা সার্টিফিকেট দেওয়া না হয়, নদীর পোনা তুমি নিছো কিনা, নাকি নিজে ফুটাইয়া ভাই বোন ক্রসিং করছো, তাহলে সেটা তাহলে আমরা দেশ এগিয়ে যাবে, আমরা প্রকৃতির উপর ডিপেন্ড করবো না। এখন মনে করেন এই যে হালদায় যে পোনা ব্যাট ছাড়ে বা ডিম কম ছাড়ে, ব্যাট ছাড়ে, এই পলিউশনে ছাড়লো না, থামাকে যে ছাড়লো, এটা ঠিক না। আপনি মনে করেন 2012 সালে যেখানে 65,000 কেজি ডিম হলো, তখনও তো পলিউশন ছিল, ওই যে থামাক ছিল, দূষণ ছিল, এত ডিম বাড়লো কেন? বাড়লো প্রাকৃতিক সহায়তার কারণে। অর্থাৎ টরেন্সিয়াল রেঞ্জ 3 দিন পানি বিদ্যুৎ হয়ে গেছে, পানি নির্মল হয়ে গেছে, পাহাড় থেকে পানি এসে মাছ তার পরিবেশ পেয়েছে, টেম্পারেচার 27-29 চলে আসছে, অক্সিজেন বেড়ে গেছে, পানির গুণন বেড়ে গেছে, তখন মাছ পর্যাপ্ত ডিম ছেড়ে দিয়েছে। এখন যদি আপনি প্রাকৃতিক কন্ডিশনগুলো আমাদের ফুলফিল না হয়, তাহলে আপনি যতই হাল দেখে লালন করেন, ডিম ছাড়বে না। কারণ আমাদের প্রকৃতির উপর ডিপেন্ড করতে হবে, আমরা প্রকৃতিকে ম্যানেজ করতে পারবো না। একদম শেষ প্রস্তাব করতে চাই, সেটা হচ্ছে পার্টি দিয়ে একদম শেষ করতে চাই। আপনি প্রায় 40 বছর ধরে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি প্রাণীবিজ্ঞান বিভাগের দায়িত্ব অধ্যাপনা করেছে, বিভাগীয় প্রধান ছিলেন। এখন বর্তমানে আছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। দীর্ঘদিন হালদা নিয়ে গবেষণা করছে। এই হালদার গবেষণার পরিপ্রেক্ষিতে এবং 40 বছরের এই প্রাণীবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপনার পরিপ্রেক্ষিতে আপনি জানতে চাই এই হালদাতে যে হুমকিগুলো আছে, হালদা যে ধ্বংস হওয়ার জন্য যেসব ব্যাপারগুলো আছে, সেগুলা রক্ষা করার জন্য আপনার মেসেজ কি বলবে বা তার পরামর্শ কি হবে? শেষ একদম 1 মিনিটের মধ্যে সেটা কি? আসলে আমরা দেখি যে এখানে কৃষ্ণখালী খাল দিয়ে কিছু ঠেনারি বর্জ্য নামে, কিছু ইন্ডাস্ট্রি বর্জ্য নামে, এবং বিভিন্ন খাল দিয়ে পোল্ট্রি বর্জ্য নামতেছে। সবচেয়ে অ্যালার্মিং হলো হাটাজারি, ফটিকছড়ি, রাউজান বা আপনার এখানে মধুরাঘাট, বিভিন্ন জায়গায় এখন রেসিডেন্সিয়াল এরিয়া গ্রো করছে। আপনার খেয়াল করবেন নদীর পাড়ে বা একটু দূরে, কিন্তু কিন্তু ওই এরিয়ার পলিউশনগুলো বা ড্রেনেজ সিস্টেমগুলো হালদাতে ফেলতে চান। যেমন ফটিকা খাল দিয়ে হাটাজারিগুলো ফেলতেছে হালদাতে, কিন্তু আমরা এদিকে নজর দিচ্ছি যে কোনো কৃষ্ণখালী দিয়ে ঠান্ডারি যাচ্ছে কিনা, কিন্তু ওখানে লোকাল পয়েন্টগুলো তো কিন্তু বর্জ্য হালদায় নামতেছে। সুতরাং এই লোকাল যে উপশহরগুলা, যেখানে উপজেলা শহরগুলা, এখানে যে বিল্ডিংগুলো গ্রো করতেছে বা আবাসিক এলাকা বা মেকানিক্যাল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে থাকে, সেগুলো আমাদের নজর দিতে হবে, যাতে হালদায় ফেলার আগে এই পানিকে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। কারণ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ট্রিটমেন্ট করে যদি নদীতে ফেলা হয়, বিদেশে যা করা হয়, তাহলে হালদার পানি নির্মল থাকবে। অন্যথা আমরা এদিকে চিন্তা করব, ওইদিকে পোলট্রি বর্জ্য থেকে শুরু করে ঘর বাড়ির বর্জ্য সবগুলো হালদায় ফেলবে, তাহলে হালদা দূষিত হবেই।
এখন মনে করেন এই একটা দিক, আর একটা দিক হলো আমাদের যে মাছগুলো যাতে অবাধে আসতে পারে হালদায় বিভিন্ন 5টার সংযুক্ত নদী থেকে, সেখানেও ভিজিলেন্স দিতে হবে যাতে কোনো মাছ না ধরে, গিল নেট দিয়ে, ফাঁস জাল দিয়ে বিভিন্ন নদী থেকে আসার সময়, মাইগ্রেশনের সময়। এবং ওইসব নদীতে একটা গ্যারাদার আছে, এটা হলো এনক্লোজার নেট। এটা হালদায় আগে ছিল প্রায় আধা মাইল 1 মাইল এলাকা গিরি ফেলে বাটার সময়, অনেক বড় ওটা। তার জোয়ারের সময় এটা তুলে দেয়, যখন পানি নেমে যায় বাটার সময় মাছের ডিম পোনা সব ধরে ফেলে। এখন হালদায় বন্ধ, এটা হালদায় অনেক জাল পড়ানো হয়েছে, ধরা হয়েছে, কিন্তু আমি যে 5টা নদীর কথা বলছি, 1টা নদী, এই কাঁচা নদী মাছগুলো হালদাতে আসে, কিন্তু সেখানে এই কারবার চলতেছে এখনো। তারপরে আপনার এই যে ইয়াগুলা, এই যে জেলেদারা আছে, এদের মাছ ধরার যে সুযোগ দিচ্ছে না, তাদেরকে পর্যাপ্ত যদি আপনি খাবারও দিতে না পারেন বা তাদেরকে মাছ ধরার সুযোগ না দেয় ছোট মাছগুলা, তাহলে তারা তো আর বাঁচবে না, তারা প্রফেশন ছেড়ে দিয়ে অন্য প্রফেশনে চলে যেতে হবে, আর হালদার ভিজিলেন্স থাকবে না। এই যে সিসি ক্যামেরা দিচ্ছেন, মনে করেন সিসি ক্যামেরা দেওয়ার পরও কি মাছ মারা বন্ধ হয়েছে? মাছ মরতেছে। তো এখানে একটা প্রশ্ন, মাছ যে মরবে না, মানুষও তো মরতেছে ডেলি, তাহলে হালদায় যে প্রস্তুতি রুই কাতল থাকে, কিছু মাছ তো বয়সের বারে মারা যাবেই, এবং এটা নিয়ে আমাদের উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। তবে ডলফিনগুলো কেন মরতেছে সেটা পোস্টমর্টম রিপোর্টিং মতো আসতেছে বলে আমার মনে হয় না, কারণ যেখানে গত পরশুদিন বলা হচ্ছে যে এই মাছটা পৌঁছে গেছে, সেজন্য পোস্টমর্টম করা যাবে না, দাফন করে ফেলা। তাহলে পোস্টমর্টম যদি করাই না যাতে খবর থেকে লাশ করলে পোস্টমর্টম কেমন করা? সুতরাং আমাদের গবেষণা আরো উন্নত করতে হবে যাতে ধরতে পারে ডলফিনটা কেন মারা গেছে। 4 নম্বর হলো যে আমার যে অভয়াশ্রম যে ঘোষণা করা হয়েছে হালদার, সেটা রিথিং করা দরকার, কারণ ডিম পাড়া বাড়বে বলে পুরো খাল করলো, প্রশাসনের অনেক দায়িত্ব দিয়ে দিল, পুরো খাল রক্ষণাবেক্ষণ করা, তদারক করা, সার্টিফিকেট ম্যাটার না, বিজিনেস দেওয়া। এখন 20 কিলোমিটার এলাকায় যদি ডিম ছাড়তো, যেই পরিমাণ ডিম পাওয়া যেত, তাতে কোনো ডিম বাড়েনি বরং আরো কমে গেছে। তাহলে এটা যা বলে আনা হয়েছিল পুরা নদী, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। মাঝখান দিয়ে বেশ কিছু লোকের জীবিকা নষ্ট হলো, এবং হালদার প্রোটিন সাপ্লাই আমরা পেলাম না। রুই কাতল ধরা যাবে না, ছোট মাছগুলো, ফাইসা মাছ প্রচুর হালদায় হয়, বিরাট ফাইসা মাছ। আমি অনেক মাছ হালদা থেকে পেয়েছি, তোমার খাইতাম, কিন্তু এখন আর হালদার ফাইসা হালদায় মরে যায়। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রফেসর ডক্টর আলী আজাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, যে মানুষটি আঘাত। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রাম উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সম্পদ। মৎস্যের জন্য আমরা যে নদীকে খুব ভালো করে চিনি সেটা হচ্ছে হালদা নদী। এই হালদা নদী রক্ষায় সরকার কী কাজটুকু প্রতিনিধিত্ব করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আসলে হালদা আমাদের একটা সম্পদ, সেই সম্পদ রক্ষার্থে সবাই মিলে একত্রিত হয়ে সমন্বয় করে কাজ করতে হবে। এই হালদা নদীকে আমাদেরকে বাঁচাতে হবে, হালদা নদী বাঁচতে আমাদের বাংলাদেশ বাঁচবে। আসলে এই মাছের ঘাটতি বলে বা মাছের যে উৎপাদন বৃদ্ধি করতে হালদার ভূমিকা অনস্বীকার্য, এবং সবচেয়ে বেশি ডিম দেয় দুটি মাছ, ওইটাল্লা এই দুটি মাছ কিন্তু হালদার অন্যতম মাছ হিসেবে আমরা সকলে জানি। আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক।
মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে নকশরে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।